সিদ্ধান্ত নেওয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু চূড়ান্ত বলে ঘোষণা করা যেন নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করা। আমাদের জ্ঞান একটি ছোট্ট দ্বীপ, আর চারিপাশে অজানার মহাসাগর। বিচার করা মানে নিজের মূল্যবোধকে অন্যের ওপর চাপানো, যা দিনের শেষে নিজেকেই ধ্বংস করে। মহানতা, আশ্চর্য, অসাধারণ, এই শব্দগুলি আসলে আমাদের অজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে জেনেছি যুক্তিবাদীরা কেন অন্ধভক্ত হয়ে যান, মানবতার ভ্রম, বুদ্ধিজীবীদের গোপন দ্বিচারিতা এবং অজ্ঞতার সৌন্দর্য। এই ভিডিওতে আমরা জানব সিদ্ধান্ত পৌঁছানোই কি অহংকার, কাউকে মূর্খ বলা কি মূর্খতা, জ্ঞান কি অসম্পূর্ণ হতে পারে, না জানা কি আসলেই সৌন্দর্য, আর মহান বলে কিছু আছে কি। প্লিজ ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন, তারপর সিদ্ধান্ত নিন আপনি কি জ্ঞানের পক্ষে নাকি অজ্ঞতার পক্ষে। যদি জ্ঞানের পক্ষে হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার চিন্তার পরিবর্তন আসবে। ফ্রেন্ডস, সিদ্ধান্তে পৌঁছানোই কি এক ধরনের অহংকার? আমরা প্রতিদিন শত শত সিদ্ধান্ত নিই। সকালে কি খাবো, কোন রাস্তা দিয়ে অফিসে যাব, কোন বইটা পড়ব। কিন্তু যখন বড় সিদ্ধান্ত নেওয়ার পালা আসে, যেমন কোন ধর্মে বিশ্বাস করব, কোন রাজনৈতিক দলকে সমর্থন করব, বা এমনকি জীবনসঙ্গী কাকে বেছে নেব, তখনই এই প্রশ্নটা উকি মারে। যখন আমরা বলি এটাই সত্য, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তখন কি আমরা নিজের অহংকারকে নাড়া দিচ্ছি না? জীবনটা যেন একটি অসীম সমুদ্র, আর আমরা একটি ছোট্ট নৌকায় ভাসমান। সিদ্ধান্ত নেওয়া মানে সেই সমুদ্রের একটি ছোট্ট তরঙ্গকে দেখে বলা এটাই পুরো সমুদ্রের গভীরতা। কিন্তু সমুদ্র তো অফুরান, নতুন নতুন ঢেউ আসতে থাকে যা আমাদের পুরনো ধারণাকে বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনি একটি রাজনৈতিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত নিলেন যে এই নীতিটা দেশের জন্য সেরা, এটা ছাড়া কোনো উপায় নেই। আপনার যুক্তি, তত্ত্ব, অভিজ্ঞতা থেকে আসা। কিন্তু অন্য কেউ, যার জীবন অন্য রকম, হয়তো গ্রামের একটি কৃষক, যার চোখে এই নীতিটি শুধু ধ্বংসের ছবি হতে পারে, সে বলতে পারে, না, এটা ভুল, এটা আমাদের জীবিকা কেড়ে নিতে পারে। তাহলে কার সিদ্ধান্ত চূড়ান্ত? কোনোটিই না। এটা যেন একটি অস্থায়ী স্টেশন, আমরা যেখানে থেমে একটু বিশ্রাম নেই মাত্র, কিন্তু যাত্রা চলতেই থাকে। আরও বলি, আপনি একটা সম্পর্কের সিদ্ধান্ত নিলেন যে এই মানুষটাই আমার জীবন সঙ্গী হবে, কিন্তু জীবনের পরিবর্তন, কাজের চাপ, সন্তানের আগমন বা কোনো অপ্রত্যাশিত ঘটনা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু চূড়ান্ত বলে ঘোষণা করা যেন নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করা। এখানে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা মনে পড়ে। তিনি অ্যাথেন্সের রাজপথে লোকজনকে ঘিরে প্রশ্ন করতেন, তুমি কিভাবে জানলে এটা সত্য? কি প্রমাণ আছে? এর বিপরীত কি যুক্তি হতে পারে? উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটি বই পড়ে সিদ্ধান্ত নিলেন যে এই থিওরিটাই বিজ্ঞানের চূড়ান্ত উত্তর। সক্রেটিস বলতেন, আরও খোঁজো, কেন এটা সত্য, কিভাবে এটা ভুল প্রমাণিত হতে পারে, তোমার অভিজ্ঞতা কতটা বিস্তৃত। এই প্রশ্নের প্রক্রিয়ায় আমাদের অহংকার থেকে একটু হলেও রক্ষা করে, কারণ এতে আমরা বুঝি যে আমাদের জ্ঞান একটি ছোট্ট দ্বীপ, আর চারিপাশে অজানার মহাসাগর। ফ্রেন্ডস, আমাদের সিদ্ধান্তগুলো তো আমাদের অতীত থেকে আসে, শৈশবের স্মৃতি, সংস্কৃতির ছাপ, এমনকি সেই দিনের মানসিক অবস্থা। যদি আপনি শহরের ব্যস্ততায় বেড়ে ওঠেন, তাহলে গ্রামের শান্ত জীবনকে পিছিয়ে পড়া বলে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। কিন্তু একবার গ্রামে গিয়ে দেখুন, সেই মাটির গন্ধ, মাঠ ঘাট, নদী আর নীরবতা, মানুষের সরলতা আপনার সিদ্ধান্তকেই উলট পালট করে দিতে পারে। তাই আমার সিদ্ধান্ত কি পরম সত্য? না, আপনারটাও না।
এটা নিজের সীমার মধ্যে একটি অস্থায়ী আশ্রয়। কিন্তু যখন আমরা সেটাকে চূড়ান্ত বলে দাবি করি, তখনই অহংকার জন্ম নেই। যেন আমরা বলছি, আমার চোখে যা দেখছি তাই পুরো সত্য, আর অন্যেরা যা দেখছে তা মিথ্যা। এইখানে জার্মানি দার্শনিক ইমানুয়েল কান্টের একটি গভীর চিন্তা মনে পড়ে। তিনি বলেছিলেন যে আমরা জিনিসগুলোকে যেমন আছে তেমন দেখি না, বরং আমাদের মনের উপলব্ধির কাঠন দিয়ে দেখি, সময়, স্থান, কারণ, ফল দিয়ে দেখি। অর্থাৎ সত্যটা সরাসরি আমাদের কাছে আসে না, এটা আমাদের কাছে আসে বিভিন্ন রঙের রঙিন চশমা দিয়ে। দুইজন মানুষ একই ছবি দেখার পর একজন বলতে পারে এটা আশার ছবি, অন্যজন বলতে পারে এটা হতাশার ছবি, কারণ তাদের অতীত ভিন্ন। একই খবর পড়ে একজন উত্তেজিত হয় রাজনৈতিক পরিবর্তন নিয়ে, অন্যজন ভয় পায় অর্থনৈতিক ক্ষতির কথা ভেবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসলে একটা সাহসী ভ্রম মাত্র, যা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু অহংকারের বীজও বপন করে, যদি না আমরা সেই বিনয়কে ছেড়ে না দিই। ফ্রেন্ডস, এটা আমার সত্য, কিন্তু অন্যের সত্য ভিন্ন হতে পারে। এখন আসি আর একটা সূক্ষ্ম কিন্তু খুবই ক্ষতিকর অভ্যাসের কথায়। যদি আমি বলি ধর্মান্ধরা সম্পূর্ণ অন্ধ, তারা কোনো যুক্তি বোঝে না, বা বুদ্ধিজীবীরা সবসময় দ্বিচারী, তাদের কথায় কোনো সত্য নেই, অথবা নাস্তিকরা অহংকারে ফুলে আছে, তারা কোনো আধ্যাত্মিকতা বোঝে না, তাহলে আমি কি করছি? আমি একটা তাদের গায়ে লেবেল লাগিয়ে দিচ্ছি, একটা চূড়ান্ত বিচার ঘোষণা করছি। কিন্তু সত্যি করে বলুন তো, আমি কি সেই মানুষটার পুরো জীবনের গভীরে ঢুকে দেখেছি? তার শৈশবের কষ্ট, তার পরিবারের প্রভাব, তার সংগ্রামের গল্প? না। তাহলে এই দোষারোপ কি জ্ঞানের প্রকাশ, নাকি নিজের অবস্থানকে শ্রেষ্ঠ মনে করার একটি গোপন আনন্দ? এটা যেন একটি আয়নায় নিজের দোষকে দেখার পরিবর্তে অন্যের দোষ দেখা, যাতে আমাদের নিজের দুর্বলতা লুকিয়ে থাকে। দৈনন্দিন জীবনে এগুলো আমরা কতবার দেখি। সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট দেখে বলে ফেলি, এ তো সম্পূর্ণ মূর্খ, কিভাবে এমন চিন্তা করা যায়? কিন্তু সেই কমেন্টের পেছনে হয়তো একটা গভীর কারণ থাকতে পারে। হয়তো সেই ব্যক্তির দেশে যুদ্ধ চলছে, বা তার পরিবারের কোনো ট্র্যাজেডি আছে, যা তার দৃষ্টিভঙ্গি এরকমভাবেই গড়েছে। আরেকটা উদাহরণ, অফিসে একটি কলিগ বলল, এই প্রজেক্টটা এভাবে করলে ভালো হবে না। আপনি রেগে গিয়ে বললেন, তুমি তো কিছুই বোঝো না। কিন্তু হয়তো তার অভিজ্ঞতা আপনার থেকে ভিন্ন, সে আগে একটা ব্যর্থ প্রজেক্ট দেখেছে। অন্যের গায়ে এই লেবেলিং লাগিয়ে দেওয়ার অর্থই হলো আমাদের অহংকারকে খাদ্য দেওয়া, কারণ এতে আমরা নিজেকে উন্নত মনে করি। আমি তো এর থেকে বেশি বুঝি, বেশি জানি। ফ্রেন্ডস, জার্মান দার্শনিক ফ্রেডেরিক নিৎসে এই বিষয়ে খুব সতর্কতার সঙ্গে লিখেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি অন্যকে বিচার করে সে নিজের মধ্যেও একই প্রবৃত্তি গ্রহণ করে। অর্থাৎ যখন আমরা কাউকে অন্ধ বা মূর্খ বলি, তখন আমরা নিজের ভেতরের সেই একই অন্ধত্বকে উপেক্ষা করছি। যেমন যদি আমি কাউকে অহংকারী বলি, তাহলে হয়তো আমার নিজের অহংকারের সেটা প্রজেক্ট করছে, যেন আমি বলছি আমি তো নির্দোষ। নিটসের চিন্তা আরও গভীর। তিনি বলতেন যে বিচার করা মানে নিজের মূল্যবোধকে অন্যের ওপর চাপানো, যা দিনের শেষে নিজেকেই ধ্বংস করে। ফ্রেন্ডস, আমরা দেখি ধর্মীয় বিতর্কে একজন মানুষ অপর একজন মানুষকে, যিনি অন্য ধর্মের, তাকে বলল, তোমরা সবাই ভুল পথে আছো। কিন্তু সেই ধর্মবিশ্বাসী মানুষটার নিজের ধর্ম বিশ্বাসও তো তার পরিবারের প্রভাব থেকে গড়া। তাই কি সে নিজেকে বিচার করেছে?
এটা খুব সূক্ষ্ম, খুব বিপজ্জনক, কারণ জ্ঞান দেওয়ার নাম করে আমরা প্রায়ই নিজের শ্রেষ্ঠত্ব বোধকে পোষণ করি। তাই পরের বার কাউকে বিচার করার আগে একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের মতামতকে চূড়ান্ত বলে মেনে নিচ্ছি? তার জায়গায় আমি কি করতাম? এই প্রশ্নটাই আমাদের মূর্খতা থেকে বাঁচাতে পারে। ফ্রেন্ডস, এবার আসি, জ্ঞান কি আদৌ সম্পূর্ণ হতে পারে? এখন চিন্তা করুন জ্ঞানের সেই বিশাল সীমানা নিয়ে। আমাদের ইন্দ্রিয় তো সীমিত। আমরা শুধু দৃশ্যমান আলো দেখতে পারি, শুধু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পারি, শুধু স্পর্শ করতে পারি যা আমাদের ত্বক অনুমতি দেয়। চেতনা সীমিত। আমাদের মন এক সময়ে হাজারটা চিন্তা ধারণ করতে পারে না, এমনকি স্বপ্নেও সবকিছু ধরে রাখতে পারে না। ভাষাও সীমিত। কতটা অনুভূতি আছে যা শব্দে ধরা যায় না, যেমন সেই গভীর প্রেমের অনুভূতি বা মৃত্যুর ভয়। তাহলে আমরা যা জানি তা অসীম অজানার মধ্যে একটি ছোট্ট বিন্দু, যেন মহাকাশের একটা তারার আলোয় পুরো আকাশটিকে আলোকিত করার প্রচেষ্টা মাত্র। এই নিয়ে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একটি অসাধারণভাবে বর্ণনা করেছিলেন, যত বেশি শিখি তত বেশি উপলব্ধি করি, তত কম জানি। এটা যেন একটা বৃত্তাকার দ্বীপ, যত বড় হয় তত তার সীমানা অজানার সমুদ্রের সঙ্গে আরও বেশি স্পর্শ করে। বিজ্ঞানীরা আজকের মতো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে জানেন, কিন্তু প্রতিদিন নতুন আবিষ্কার, যেমন ব্ল্যাক হোলের ছবি বা ডার্ক ম্যাটার, পুরনো জ্ঞানকে চ্যালেঞ্জ করে বারবার। মনোবিজ্ঞানে আমরা মনের গভীরতা জানার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক মানুষের মন এক একটা রহস্য। কখনো স্বপ্ন বিশ্লেষণ করে নতুন স্তরে উঠে আসে। এই উপলব্ধি আসল জ্ঞান, যে আমরা চূড়ান্ত সত্য জানতে পারি না, আমরা কেবল অনুভূতি করি, ব্যাখ্যা করি, অনুমান করি, আর সেই প্রক্রিয়ায় বেড়ে উঠি। তাহলে কি আমরা দর্শন চর্চা ছেড়ে দেব? না, কখনোই না। বরং এই অসম্পূর্ণতার উপলব্ধি আমাদের উদ্দেশ্য দেই। ভাবুন, আমি সম্পূর্ণ নই, আমার জীবন এখনো অর্ধেক, আমার জ্ঞান সম্পূর্ণ নয়, আরও বই বা জানার অপেক্ষা, আমার সিদ্ধান্ত আংশিক, আরও অভিজ্ঞতার দরকার, আমার সত্য সময় সাপেক্ষ, কালকে বদলে যেতে পারে। এই স্বীকারোক্তি আমাদের নম্র করে, চিন্তাকে মুক্ত রাখে। এটা যেন একটি খোলা জানালা, বাইরের বাতাস, নতুন আইডিয়া, প্রত্যাশিত চিন্তা সব আসতে থাকে। একটা শিল্পী যখন ছবি আঁকে, সে জানে যে কোনো ছবি সম্পূর্ণ নয়, প্রত্যেক স্ট্রোক নতুন সম্ভাবনা যোগ করে। তাই ফ্রেন্ডস, জ্ঞানের এই অসম্পূর্ণতাকে আলিঙ্গন করুন, এটাই আমাদের জীবন্ত রাখে। তাহলে ফ্রেন্ডস, না জানা কি এটাই আমাদের সৌন্দর্য? ভাবুন তো, যদি সব কিছু জানা হয়ে যেত, যদি প্রত্যেক প্রশ্নের উত্তর একটা অ্যাপে স্টোর থাকতো, তাহলে কি বিস্ময় থাকতো? না। প্রশ্ন থাকতো? না। কৌতূহল মরে যেত, আনন্দের সেই মিষ্টি অস্থিরতা হারিয়ে যেত। আমাদের না জানাই তো চেতনার সেই সৌন্দর্য, যেন একটা বাগানে যেখানে ফুল ফুটতে থাকে, কারণ সবকিছু নিয়ন্ত্রণ নয়। এই না জানা আমাদেরকে অনুসন্ধানী করে, জীবনকে রহস্যময় করে তোলে। আমরা যে প্রশ্ন করছি, সন্দেহ করছি, অনুসন্ধান করছি, এটাই তো পরমানন্দের একটি রূপ। ব্রিটিশ দার্শনিক ব্রাটাল রাসেল বলেছিলেন, সঠিক প্রশ্নই আমাদের অগ্রগতির মূল। উত্তর নয়, প্রশ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। যেমন শিশুরা কত প্রশ্ন করে, কেন আকাশ নীল, কেন গাছ লম্বা, কেন আমরা স্বপ্ন দেখি? এই কৌতূহল তাদের চোখে আলো জ্বলায়, জীবনকে অ্যাডভেঞ্চার করে তোলে। আমরা বড় হই যেন সেই কৌতূহল হারায় না, কারণ এটাই আমাদের সৃজনশীলতার উৎস। একটি বিজ্ঞানী যখন নতুন গ্রহ আবিষ্কার করে, তখন তার আনন্দ উত্তরে নয়,
অজানা প্রশ্নের কৌতূহলী। সে জানতে চান এখানে জীবন আছে কি, এর আবহাওয়া কেমন। এই না জানা থেকে জানার কৌতূহলী আমাদেরকে অনুসন্ধানে রাখে। আপনি একবার আপনাকে জিজ্ঞাসা করুন, আমি কি জানি না, যা জানলে আমার জীবন বদলে যাবে। এই না জানাই আমাদের প্রকৃত সৌন্দর্যকে অনুভব করায়। ফ্রেন্ডস, তাহলে মহান কে? আমরা প্রায়ই মানুষকে মহান বলে ডাকি। কোনো রাজনৈতিকবিদকে দেশনেতা, কোনো বিজ্ঞানীকে অসাধারণ, কোনো শিল্পকে অমর। কিন্তু এই বিশাল মহাবিশ্বের প্রেক্ষাপটে দেখুন, আমরা সবাই ক্ষুদ্র, একটা ধুলোর কোণার মতো। আমেরিকান বিজ্ঞানী কার্ল সাগান পৃথিবীকে বলেছিলেন অনন্ত মহাকাশের অসীমতায় একটা ক্ষুদ্র নীল বিন্দু, আর সেই বিন্দুর ওপর আমরা শ্রেষ্ঠত্বের লড়াই করি। ফ্রেন্ডস, আমরা যদি গভীরভাবে চিন্তা করি এবং মহাবিশ্বের অসীমতাকে বিন্দুমাত্র উপলব্ধি করি, তাহলে প্রকৃত অর্থেই মহান, অসাধারণ কিংবা আশ্চর্য বলে কিছু হয় না। এগুলো প্রকৃতিতে কোথাও নেই। যদি কিছু অসাধারণ থেকে থাকে, তাহলে সেটা আমাদের অজ্ঞতা, আমাদের না জানা, উপলব্ধি না করার ফল স্বরূপ হতে পারে। ফ্রেন্ডস, আমরা জানি না বলেই বিস্ময় জন্মায়। যেমন রাতের আকাশে দেখে অবাক হই তারার সেই অসংখ্য আলোয়। আমি জানি না বলেই কৌতূহল জন্মায়, নতুন একটা ভাষা শিখতে চাই বা একটা অচেনা দেশ ঘুরে আসতে চাই। আগে কখনো দেখিনি তাই, আমরা জানি না তাই আমাদের কাছে আশ্চর্য বা মহান মনে হয়। জেনে গেলে সব কিছু সাধারণ হয়ে যায়, সামান্য হয়ে যায়। তাই ফ্রেন্ডস, আমাদের কাছে একটা রহস্যের সমাধান হলে তার আকর্ষণ কমে যায়। শৈশবে ভূতের গল্প শুনে আমরা ভয় পাই, কিন্তু এখন আমরা জানি সেটা শুধুমাত্র গল্প ছিল। তেমনি একটা সঙ্গীতের সুর শুনে আমরা মুগ্ধ হই, কারণ আমরা জানি না কেন এটা এত মধুর। জানলে সেটা বিশ্লেষণ হয়ে যায়। তাই মহানতা, আশ্চর্য, অসাধারণ এই শব্দগুলি আসলে আমাদের অজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। ফ্রেন্ডস, আপনারা কেউ ভাববেন না যে আমি এসব বলছি কোনো উচ্চতর অবস্থান থেকে। আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ, যে প্রতিদিনের লড়াইয়ে লিপ্ত, প্রশ্ন করে কিন্তু উত্তর খুঁজে পায় না। পার্থক্য শুধু হয়তো আমি একটু বেশি প্রশ্ন করি, একটু বেশি গভীর চিন্তা করি, এর বেশি কিছু নয়। আমরা সবাই একই যাত্রার পথিক, অসম্পূর্ণ সীমাবদ্ধতা, কিন্তু সেই অসম্পূর্ণতাই আমাদের সম্পূর্ণর দিকে ধাবিত করে। আর সম্পূর্ণতা তত বেশি দূরে আমাদের থেকে সরে যায়। এটি প্রকৃত এবং কঠিন সত্য। আমি জানি আমার চিন্তা আংশিক, আমার অভিজ্ঞতা সীমিত। তাই জানুন, ভাবুন, বিশ্লেষণ করুন, কিন্তু কাউকে ছোট করে নয়, নিজেকে বড় করে নয়। আপনি যদি কোনো এক সিদ্ধান্তে পৌঁছান, সচেতন থাকুন যে সেটা আংশিক, সময় সাপেক্ষ, সময়ের সাথে বদলে যেতে পারে। আপনি যদি কাউকে ভুল বলেন, সচেতন থাকুন যে আপনিও ভুল হতে পারেন, কারণ আপনার চশমাও বিভিন্ন রঙে রঙিন। এই বিনয়ী, এই আত্মসন্দেহ হলো প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ। ফ্রেন্ডস, আমরা সবাই একই যাত্রার পথিক, এই অসম্পূর্ণ পথে হাঁটছি আর কৌতূহল হয়ে প্রশ্ন করছি। আপনাকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, চিন্তা করুন, প্রশ্ন করুন। আবারও দেখা হবে পরবর্তী অংশে, আরও গভীর, আরও এক কঠিন সত্য নিয়ে।